এখন এই ফলিকেলের সাইজ কতটুকু হলে আমরা বলতে পারবো যে একজন মহিলা মা হতে পারবেন? ওই যে বললাম মানে ওভুলেশনের যে ডে 14 ± 2 ওই সময়টাতে যদি আমরা দেখি যে 17 থেকে 24 মিলিমিটার সাইজের ফলিকল একটাও আছে, তখন আপনি বলতে পারবেন যে না, এবার সম্ভাবনা আছে। এটাই হচ্ছে ম্যাচিউরড ফলিকুলের সাইজ। 17-র নিচে থাকলে হবে না, 24-এর বেশি থাকলে সেটা ওভার রাইপড ফলিকল হিসেবে কাউন্ট করে আমরা, পরে এটা সিস্টিক মানে হয়ে যায় অনেক সময়, এটা মানে ফেল হয় আর কি, এটা থেকে বাচ্চা হয় না মানে ইউজুয়ালি। এই ফলিকল কাউন্টের সাথে আপনার কি কোনো ব্লাড টেস্ট বা অন্য কোনো টেস্টের অ্যাডভাইস করে থাকেন? হ্যাঁ হ্যাঁ, আমরা কিছু হরমোনাল টেস্ট করি, যেমন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আছে FSH, তারপরে LH মানে লুটিনাইজিং হরমোন এটা, তাছাড়া HCG হরমোনও করা হয়। যারা অ্যাকচুয়ালি ফার্টিলিটি ট্রিটমেন্টে থাকে তারা তো আসলে এই হরমোনগুলো ইঞ্জেকশন হিসেবে পান যাতে তাদের ফলিকুলটা স্টিমুলেটেড হয়, তাদের ওই প্রেগনেন্সির জন্য একটা ভিতরে একটা এনভায়রনমেন্ট তৈরি হয় ঠিকভাবে। তারা তো ওই ইঞ্জেকশনগুলা দেন, তো সো আমরা তো ওই হরমোনগুলোও দেখি তাদের। আমরা প্রায়ই একটা রোগ এখন সবার মুখে মুখে আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলে আমাদের কাছে যে সমস্যাটা হয়, রুগী একদম অস্থির হয়ে এসে বলে, ম্যাডাম আমার সিস্ট হয়ে গেছে, আমার কি অপারেশন লাগবে কিনা? এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ফলিকেলগুলো কেমন থাকে? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আসলে এতে যে ফলিকুলার যে চেহারাটা দেখতে খুবই সুন্দর থাকে, এটাকে আমাদের বইয়ের ভাষায় বলা হয় হচ্ছে স্ট্রিং অফ পার্ল অ্যাপিয়ারেন্স, মানে মুক্তার মালার মতো, একদম অবিকল মুক্তার মালার মতোই থাকে। এরকম মানে দুইটা বড় বড় ওভারিগুলো অনেক বড় বড় দুইটা, এটার ভিতরে একদম সাইডে মানে পেরিফেরিতে হচ্ছে, এমনিতে ফলিকল তো থাকবে পুরাটা ওভারি জুড়ে, কিন্তু যখন PCOS থাকে এটার একটা মানে এই প্যাটার্নটা হচ্ছে এটার জন্যই স্পেসিফিক। এটা সাইডে থাকবে, ছোট ছোট ফলিকল থাকবে, ভেরি টাইনি। এটার সাইজ হচ্ছে 10-এর নিচে থাকে সবসময় তাহলে ফলিকলগুলা। এই ফলিকেলগুলো কি বড় হয়? পলিসিস্টিক ওভারি পেশেন্টের ফলিকেলগুলো আপনি যেই নাম্বারটা বললেন, যেই সাইজটা বললেন, ওই ডিজায়ার্ড সাইজে কি যায়? যেতে পারে, যাবেই না এরকম বলা যাবে না, যেতে পারে। পলিসিস্টিক ওভারি আপনার শুধুমাত্র পলিসিস্টিক পাইলেই আপনি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলতে পারবেন না, তার তো মানে ইনসুলিন রেজিস্ট্যান্সের সিমটমসগুলো থাকতে হবে, যেমন তার ওয়েট গেইন থাকতে হবে বা তার এমেনোরিয়া থাকতে হবে। আর হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা তো মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যে ফাইন্ডিংসগুলো পাই TVS-এ বলেন বা প্যারাবডোমিনালিও, যে ওভারি দুইটা থাকবে বড়, অনেক ফলিকল থাকবে 25টা। সাধারণত তো মেয়েদের হচ্ছে যেহেতু প্রতি সাইকেলে একটা একটা করে ফলিকল হয়ে যায়, চলে যায়, কমে যায়, ফলিকল কমতে থাকে, একদম তার মেনোপোজ পর্যন্ত ফলিকল কমতে থাকে। তো দেখা যায় এই ক্ষেত্রে তো তার মানে অ্যামেনোরিয়া থাকে, কোনো ফলিকল রাপচারও হয় না, ফলিকল জমতে থাকে চারপাশে, আর ওইগুলো বড়ও হয় না, ছোট ছোট থাকে। তো অনেক ফলিকল থাকে দেখা যায়। আর মাঝে মাঝে অনেক সময় দেখা গেল আমরা অনেক সময় এমন পাই যে ডমিনেন্ট মানে যে সাইজটা 17 থেকে 24 এই সাইজের আছে, ফলিকল আছে, অনেক সময় হয়। এবং এই যাদের এই PCOS থাকে এবং যারা ওই যে মানে আইসা বলো, কারণ ওই যে পলিসিস্টিক কথাটা শুনে ফেলে, তো মনে করে যে আসলে বোধহয় সিস্ট, ওই সিস্ট তো আসলে অপারেশনের কিছু নাই, ওইটা তো এমনি চলে যাবে। আর যে জিনিসটা হয় যে মানে ওরা খুব টেন্স থাকে যে পলিসিস্টিক ওভারি যদি হয় তাহলে হয়তো তারা কখনো আর মা হইতে পারবে না, অথচ ব্যাপারটা কিন্তু তা না। তাদের দেখা গেল অনেকের 5% ওয়েট লস করার পরেই ফলিকলগুলো আবার ওই যে তাদের যে আমাদের যে রেঞ্জটা আছে এটার মধ্যে চলে আসে, মানে জাস্ট 5% ওয়েট লস ওদের থাকে। আমাদের জন্য প্রবলেম হয় যে যারা লিন অ্যান্ড থিন অথচ PCO আছে ওদের ট্রিটমেন্ট করাটা আর কি, সেই ক্ষেত্রে সমস্যা হয়। আদারওয়াইজ PCO খুব এখন একটা আমাদের আসলে আমাদের সোসাইটির মধ্যে তো এখন বেশিরভাগ মানুষই সেডেন্টারি। আমাদের মা চাচি খালা যারা ছিলেন তারা তো হচ্ছে অনেক বেশি ওয়ার্কিং ছিলেন, কিন্তু এখন আমাদের মানে আমরা যে জেনারেশনে বেশিরভাগই তো হয়তো বসে থাকে বা ধরেন বসা কাজ, অফিস ওয়ার্ক। হ্যাঁ অফিস ওয়ার্ক, তো বসা কাজই সেটা। তো দেখা যায় ওয়েট অনেক বেশি এবং আমরা প্রসেসড ফুডটা বেশি খাচ্ছি। হ্যাঁ তো আপনার হচ্ছে যার জন্য ওই ন্যাচারাল অর্গানিক যে খাবারগুলো আছে সেগুলো যেহেতু পাচ্ছি না, তো দেখা যায় যে ফলিকলের উপর এটা একটা ইফেক্ট করে। এবং ওই PCOS খুব ছোট মেয়েদেরও পাচ্ছি, 15-16 বছর আসছে ওই প্রবলেম, একটা ওয়েট গেইন, অ্যাকনি, হার্সুটিজম, মানে ওয়েট গেইন তো মোটা হওয়া, অ্যাকনি মানে হচ্ছে ব্রন, আর দেখা যায় যে নিচে হেয়ার ফলিকল থাকে এবং তাদের এইগুলা থাকে, এবং তার সাথে দেখা যায় ডায়াগনোসিস হয়েছে পলিসিস্টিক ওভারিস খুব ছোট বয়স থেকে।
আচ্ছা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কথা রেশ ধরে একটু জিজ্ঞাসা করি। ওভুলেশন, ডিম্বোস্ফোটন, এই ডিম্বোস্ফোটন টিবিএসের মাধ্যমে কতটুকু ডায়াগনোসিস করা যায়? এই ডিম্বোস্ফোটন তো আপনার ফলিকুলোমেট্রিতে আমরা তো ম্যাপিং করছি। এই যে বললাম যেটা ফলিকুলোমেট্রিতে যখন একটা পেশেন্ট আসবে তখন তো আমরা 8 ডে থেকে মানে ফলিকলটা কাউন্ট করি যে ফলিকলটা কত বড় হইলো। 8 ডেতে একবার দেখি, 10th ডেতে দেখি, 11th ডেতে দেখি, 12th ডেতে দেখি এবং 14th ডেতে দেখি। তো এটা পুরোপুরি বোঝা যায় ওভুলেশনটা, যে ওভুলেশনটা হচ্ছে কি না, ফলিকলটা ম্যাচিউর হচ্ছে কি না, ভিতরে যে তার যে আছে সেটা আমরা যখন হচ্ছে ফলিকলটা ওভুলেশন হয়ে যায় তখন যে ফলিকলের যে অবস্থাটাকে আমরা অ্যাট্রেটিক ফলিকল বলি, সেই জিনিস পর্যন্ত আসতেছে কিনা এটা পুরাটাই হচ্ছে দেখা যায়। এবং তার সাথে টিভিএসে যদি আপনি ডপলার করেন, কালার ডপলার যদি ইউজ করেন, সেই সময় আমরা তো দেখি ফলিকুলার ব্লাড ফ্লোটা দেখি যে পাচ্ছে কিনা, তাহলে বোঝা যায় যে ওভুলেশন হয়েছে কি হয় নাই। এই যে বললেন 8 দিনে আসছে, 10 দিনে আসছে, 12 দিনে আসছে, প্রতিবার এই যে একটা পেশেন্ট আসছে, প্রতিবার ফলিকুলোমেট্রি করতে কীরকম সময় লাগে? ফলিকুলোমেট্রি করতে আমাদের অন্তত পক্ষে 15 মিনিট সময় তো লাগেই। এখন অনেক মেশিনে আপনার অটোমেটিক ভলিউম কাউন্ট একটা সফটওয়্যার আছে, এটা দিলে আরেকটু ইয়েতে করা যায়, কিন্তু আমি ম্যানুয়ালি প্রেফার করি, কারণ ম্যানুয়ালি কাউন্ট করলে সেটা সবচেয়ে নির্ভুল হয়। ওই অটোমেটিক যে ভলিউম ওইটা নিলে অনেক সময় দেখা যায় যে ঠিক হচ্ছে না, তাই 15 থেকে 20 মিনিট সময় লাগে। তার মানে একজন রুগীকে যখন ফলিকুলোমেট্রি অ্যাডভাইস করা হবে, ওনাকে কমপক্ষে 1 ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হবে, কারণ ওনাকে আসতে হবে, ওয়েটিংয়ে থাকতে হবে, ওনার সনোগ্রাম করতে 15-20 মিনিট সময় লাগবে, আবার ওনাকে কিন্তু রিপোর্ট নিয়েও ফেরত যেতে হবে। মাসিক চলাকালীন সময় টিভিএস বা টিভিএস ফলিকুলোমেট্রি কি করা সম্ভব হবে? মাসিক চলাকালীন সময় টিভিএস করা যাবে, ফলিকুলোমেট্রি তো মাসিক বন্ধ হওয়ার পরে আমরা করি। আর আসলে মাসিক এমন অনেকে আছে যাদের অ্যাকচুয়ালি আপনার সাইকেলটা খুব ইরেগুলার থাকে। মানে পলিমেনোরিয়া বলে সেটাকে, দেখা যায় যে 15 দিন 20 দিন ধরে তার পিরিয়ড চলতেছে, কিংবা আপনার আরেকটা ডিজিজ আছে এটা মেট্রোরেজিয়া, মানে আপনার ইন্টারমিটেন্ট, মানে সাইকেলের মাঝখানে আবার ব্লিডিং হলো। তো তখন আসলে আমরা দেখতে পারি যে কী কারণে সাইকেলের মাঝখানে ব্লিডিংটা হচ্ছে, এবং মানে এটার জন্য কিছুই হয় না যে টিভিএস প্রোবটা দিলাম যার জন্য তার ব্লিডিং বেড়ে গেল, বা মানে ব্লিডিং তার ব্যথা হইলো, বা তার কোনো অর্গানে কোনো ক্ষতি হলে, কিছুই হয় না এগুলো আসলে। তাহলে তো এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা, যে রুগী কিন্তু প্রায় সময় মনে করে যে আমি এই পথে আলট্রাসোনোগ্রাম করব না, এতে হয় আমার ব্লিডিং হবে, অথবা রুগী যদি প্রেগনেন্ট থাকে তখনও ওনার একটা ভুল ধারণা থাকে যে আমি এই পথে আলট্রাসোনোগ্রাম করব না, আমার ব্লিডিং শুরু হয়ে যাবে। এই যে টিভিএস আলট্রাসোনোগ্রাম, এই টিভিএস আলট্রাসোনোগ্রাম করতে বিশেষ কোনো যন্ত্র বা কোনো কিছুর কোনো প্রয়োজন হয় কি না? এটা তো আসলে আলট্রাসোনোগ্রাফি থাকলেই চলে, তার সাথে একটা স্পেশাল প্রোব আছে। অন্য আলট্রাসোনোগ্রাফির প্রোব সবই তো হচ্ছে বিয়ন্ড দ্য লেভেল, মানে সাউন্ড যেটা থাকে। তো আমরা নর্মালি যে প্রোবটা অ্যাবডোমিনাল ইউজ করি সেটা হচ্ছে কার্ভিলিনিয়ার প্রোব। সেটার যে ফ্রিকোয়েন্সিটা থাকে সেটা আলাদা। টিভিএস প্রোবের একটা চিকন, একটা লম্বা, একটা স্টিক লাইক একটা প্রোব থাকে, সেটার ফ্রিকোয়েন্সি আরও বেশি থাকে, যেহেতু আমরা নিয়ারার অবজেক্ট দেখবো, তো তার ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি থাকে আর কি। আর তার সাথে আমাদের হচ্ছে জেল লাগে আর একটা কন্ডোম লাগে, কারণ হচ্ছে যেহেতু এটা একটা ডিভাইস, এটা একটা যেহেতু আমরা ভিতরে ঢুকাচ্ছি, সেই জন্য আমাদের এটা প্রোটেকশন হিসেবে কন্ডোম লাগে আর কি। এছাড়া আর কিছু লাগে না। আর এমনি নর্মাল ওই যে স্ক্যানার, সেটার মধ্যে দেখা যায়। নর্মাল মেশিনের সাথে শুধু একটা Probe। স্পেশাল প্রোব হলে আমরা টিভিএস করতে পারছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন।